আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ভরে, তোমার দুয়ার আজি ভরে গেছে সোনার মন্দিরে। ওগো মা। এই যে আমাদের বাংলাদেশ, অখণ্ড বাংলা, তার যে গান, তার যে বিজ্ঞান, তার যে খেলাধুলো, সেটা তো শুধু খুব সংকীর্ণ অর্থে বাংলাতেই আঞ্চলিকতার মধ্যে আবদ্ধ নয়, সেটা চারিদিকে ছড়িয়ে, তার শত মুখ, শত আলোক জল রশ্মির মতো করে সেটা চারিদিকে বিস্তৃত এবং ব্যাপ্ত। তো সেই ক্লাসে, তোমাদের আজকে খেলাধুলোর দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। এবং তোমাদের প্রতিবার যে কথাটা বলি সেটা আবার আমি রিপিট করছি, আবার সেটাকে আমি বলছি যে তোমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসগুলোকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এসওই বাংলা তরফ থেকে তোমাদের সকলকে আজকে সাহিত্যের ইতিহাসের শেষ ক্লাস, ক্রীড়া সংস্কৃতি ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পার্টে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কাগজ কলম সাথে নিয়ে বসো, আমরা আজকে দ্বিতীয় ক্লাসটি শুরু করছি। আমরা সাঁতারের কিছুটা অংশ পড়েছিলাম, তারপর আমাদের প্রথম ক্লাসটা শেষ হয়েছিল। আজকে আমরা পাচ্ছি সাঁতারের দ্বিতীয় অংশ। প্রথম বাঙালি সাঁতারুর নাম কি? মিহির সেন। মিহির সেন, কেমন? তিনি 1930-এ পুরুলিয়ায় জন্মগ্রহণ করেন। কোথায়? 1930-এ তিনি পুরুলিয়ায় জন্মগ্রহণ করেন। অল্প বয়সে মিহির সেনের পরিবার উড়িষ্যার কটকে চলে যান। আইন পাশ করে 1950 সালে তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দেন। একটি দৈনিকে এক মার্কিন মহিলার ইংলিশ চ্যানেল অতিক্রম করার খবর পড়ে তার নিজের দেশের জন্য এই সম্মানের অধিকারী হওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে। ওয়াইএমসিতে সাঁতার শিখে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করার পরিকল্পনা করেন। বেশ কয়েকটি প্রয়াস ব্যর্থ হওয়ার পর 1958 সালে 27শে সেপ্টেম্বর প্রথম ভারতীয় হিসেবে সাঁতরে তিনি এই ইংলিশ চ্যানেল পার করেছিলেন। দেশে ফিরলে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় এবং একই বছরে 5টি মহাদেশের সঙ্গে যুক্ত মহাসাগরের সাঁতার কাটার বিরল খ্যাতি তিনি অর্জন করেন। কেমন? বাংলার মহিলারাও ক্রীড়া জগতে নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছেন, ইংলিশ চ্যানেল পার করেছেন। আরতি সাহা, আগে ক্লাসে তোমাদের আমি আরতি সাহা সম্পর্কে বলেছিলাম। কেমন? তিনি তার কাকা বিশ্বনাথ সাহার কাছে সাঁতার শেখেন। তোমাদের কি মনে আছে তোমরা কোনি বলে কোনো একটা সিনেমা দেখেছো? মতি নন্দীর লেখা, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন এবং এটা তোমাদের পাঠ্যও ছিল বোধ হয়, সে সাঁতার নিয়ে সেই খেলার কথা। আরতির দেখো সাঁতারের সাল এবং 22 বার তিনি রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিল। তার প্রধান ইভেন্ট ছিল 100 মিটার ফ্রি স্টাইল, 100 এবং 200 মিটার ব্রেস্ট স্ট্রোক ইত্যাদি ইত্যাদি। 1951 সালে রাজ্য সাঁতার প্রতিযোগিতায় 100 মিটার ব্রেস্ট স্ট্রোককে 1 মিনিট 37.6 সেকেন্ড সময় করে তিনি ডলি নজিরের গোড়া সর্বভারতীয় যে রেকর্ড ছিল সেটাকে ভেঙে দেন। এইভাবে রাজ্যেও তিনি রেকর্ড করেন। গঙ্গার বুকেও তিনি দূরপাল্লার সাঁতারেও আরতি নিয়মিত যোগ দিয়েছেন, নিজেকে সেখানে নিয়োজিত করেছেন। এবং প্রথম মেয়ে হিসেবে 1959 সালে ইংলিশ চ্যানেল জয় করেন আরতি সাহা। আর এই অনন্য সাফল্যকে স্বীকৃতি দিয়ে তাঁকে 1960 সালে পদ্মশ্রী উপাধি দেয়া হয়। সফল চ্যানেল সাঁতারুদের তালিকা থেকে দেখা যাচ্ছে আরতি সাহার আগে 24 জন মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল পার হয়েছেন, কিন্তু মাত্র 9টি দেশ থেকে তারা এসেছিলেন। গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আফ্রিকা, স্পেন, ডেনমার্ক, আর্জেন্টিনা, ইজিপ্ট, সুইডেন। অর্থাৎ শুধু এশিয়া মহাদেশ না, বেশিরভাগ উন্নত দেশের মেয়েরাও আরতি সাহার থেকে ব্যাপারে পিছিয়ে ছিলেন। সদ্য স্বাধীন, পিছিয়ে পড়া ভারত এবং সামগ্রিকভাবে এশীয় মহাদেশের মেয়েদের সম্পর্কে উন্নত বিশ্বের নেতিবাচক ধারণা পাল্টে দিতে আরতি সাহার এই সাফল্য বিরাট ভূমিকা পালন করেছে। আরতি সাহার পরপর যে সমস্ত সাঁতারুদের নাম আমরা পাচ্ছি, তারা অনিতা সুদ, বুলা চৌধুরী,
অতি সম্প্রতি রেশমি শর্মা, রিচা শর্মা, খুব কয়েকজন ভারতীয় মেয়ে ইংলিশ চ্যানেল পার হয়েছেন। পরের কোন খেলার কথা আমরা পাচ্ছি সেটা হলো হকি। উনিশশো সালের 7ই নভেম্বর গোয়ালিয়র কর্নেল CA লুয়ার্ডকে সভাপতি এবং HN আনসারিকে সম্পাদক করে ভারতীয় হকি ফেডারেশন গড়ে ওঠে। সরকারিভাবে ভারত প্রথম অলিম্পিকে যোগ দেয় 1928 সালে। হল্যান্ডের আমস্টারডামে অনুষ্ঠিত সেই অলিম্পিকে হকিতে স্বর্ণপদক লাভ করে ভারত। পরপর 6টি অলিম্পিকে বিজয়ী সম্মান অর্জন করে এক অনন্য নজির সৃষ্টি করে ভারতীয় হকি দল। সালটা দেয়া আছে 6টি, 1, 2, 3, 4, 5, 6। ঐতিহাসিকরা মনে করেন গাছের ডাল দিয়ে পাথরের নুড়িকে এদিক ওদিক সরিয়ে দেওয়ার মধ্যেই হকি খেলার আদি বীজ বা আদি প্রাণ প্রচ্ছন্ন ছিল। 2000 খ্রিস্টপূর্বাব্দে পারস্য দেশে হকির মতো কোনো খেলা প্রচলিত ছিল বলেই অনুমিত হয়। পরে সেই খেলা গ্রিসে এবং রোমে ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে ফ্রান্সে হকেট নামে একটা খেলা প্রচলিত হয়। ফ্রান্স থেকে হকি নামে ইংল্যান্ডে খেলাটির আগমন ঘটে, যা বর্তমান নাম হকি। তাহলে বোঝা গেল কিভাবে একটা খেলা ধীরে 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 বিবর্তিত হয়ে অনেক নামকরণকে পেরিয়ে পেরিয়ে এসে তবে হকিতে এসে স্থায়ী হয়। 1875 এপ্রিলে হকি খেলার সুনির্দিষ্ট কিছু নিয়ম তৈরি হয়। 1883-তে উইম্বলডন ক্লাব অনেক নিয়মের সংস্কার ঘটায়। 1887 এটা সম্পূর্ণ কবে থেকে দেখো মহিলারা অংশগ্রহণ করে এবং এই হকি ফেডারেশন এটা কিন্তু খুব হকি বোর্ড, এটা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কেমন ভারত পাকিস্তানকে কবে পরাস্ত করে সাল বোঝানোর তো কিছু নেই, বিস্তারিত শুধু এখানে সাল রয়েছে, এটা দেখে নেবে। বাংলায় হকি সংস্থা দেখে নেবে 1931। কেমন এবার দেখো প্রত্যেকটা খেলার সঙ্গে কিছু কিছু নাম তো রয়েছে, দু একটা নাম বিশেষভাবে খুব স্মরণীয় এবং মনে রাখার মতো নাম। তো আমরা হকির ক্ষেত্রে মনে রাখবো কুমারেশ সেনের নাম। কেমন এই নামটা আমরা মনে রাখবো, কুমারেশ সেন। রেঞ্জার্স ক্লাবই কলকাতায় ব্রিটিশ আমলের অন্যতম জনপ্রিয় খেলা হকি চালু করে। প্রধানত ভারতীয় সেনা দলের মধ্যে এই খেলার প্রচলন করে ব্রিটিশ অফিসারেরা। 1895 সালে রেঞ্জার্স ক্লাব বেটন কাপ হকি প্রতিযোগিতায় জয়লাভ করে এবং টানা 9 বছর এই সম্মান বজায় রাখে। ভারতের অন্যতম বিখ্যাত হকি খেলোয়াড়দের মধ্যে ধ্যানচাঁদ কলকাতার ময়দানে হকি খেলার কথা বারবার স্মরণ করেছেন তার আত্মজীবনীমূলক গ্রন্থ গোলে। এই বইটা নাম মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, গোলে নামক বইয়ে তিনি করেছেন। বাঙালি যে সমস্ত হকি খেলোয়াড় ছিল তাদের নাম কেশব দত্ত, বাঙালি খেলোয়াড়দের মধ্যে যারা খেলতো আর কি, ভেসপেজ ইত্যাদি ইত্যাদি। অলিম্পিক সোনাজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন লেসলি ক্লডিয়াস। ভারত সরকার তাকে 1971 পদ্মশ্রীতে ভূষিত করে। এর পরের কি খেলা আমরা পাচ্ছি হকির পরে আমরা পাচ্ছি যে খেলা তার নাম টেবিল টেনিস। টেবিল টেনিস বা পিং পং তোমরা সবাই জানো এই খেলাটির কথা। এই যে সূত্রপাত, তার যে ইতিহাস কিভাবে শুরু হলো, এইটা আজও আবিষ্কারের অপেক্ষায়। 19বিংশ শতাব্দীর শেষ দিকে ইংল্যান্ডের জনৈক ভদ্রলোক জেমস গিড মার্কিন মূলকে কর্ক বা রবারের বল দিয়ে এই খেলাটা শুরু করেছিল। তোমরা কর্ক রবারের বল তো সবাই চেনো। ইংল্যান্ডে ফিরে তার খেলাধুলোর সরঞ্জাম বিক্রেতা বন্ধুকে সেই খেলার কথা জানালে হ্যামলি ব্রাদার্সের মালিক সেই ভদ্রলোক খেলাটিকে পিং পং নামে অভিহিত করেন। কেমন
1902 খ্রিস্টাব্দে আজ থেকে এই খেলা ইংল্যান্ডে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। লন্ডনে গুড নামক এক ভদ্রলোক 1902 খ্রিস্টাব্দ টেবিল টেনিস ব্যাটের দুধারে কাঠের, পরে রবার, বালির কাগজ এবং ভ্যালাম নামক এক প্রকার পাতলা চামড়া জাতীয় জিনিস লাগিয়ে এই খেলার প্রথা আবিষ্কার করায় খেলাটিকে আরও সুবিধাজনক ও জনপ্রিয় হয়ে ওঠে। 1923 খ্রিস্টাব্দে ইংলিশ টেবিল টেনিস অ্যাসোসিয়েশন পিং পং নাম বদলে খেলাটির নামকরণ করেন টেবিল টেনিস। তাহলে একটা খেলার নাম কিভাবে বদলে বিবর্তিত হয়ে অন্য একটা খেলার দিকে গেল, এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। 1926 খ্রিস্টাব্দে বার্লিনে ডক্টর লিম্যানের আমন্ত্রণে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সভায় আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন গড়ে ওঠে। মনে রাখবে, এই আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনই বর্তমানে পৃথিবীর টেবিল টেনিস খেলার পরিচালক বা সর্বোচ্চ প্রতিষ্ঠান। বার্লিনে সে সভাতেই টেবিল টেনিস খেলা এবং খেলার বিভিন্ন সরঞ্জাম সম্পর্কিত আইন প্রণীত হয়। 1926 খ্রিস্টাব্দেই আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে পিং পং অ্যাসোসিয়েশন গঠিত হয় 1930 খ্রিস্টাব্দে। কলকাতায় 1910 খ্রিস্টাব্দে টেবিল টেনিস খেলা শুরু হয় ওয়াইএমসিতে। 1925-এ প্রথম প্রতিযোগিতামূলক খেলার সৃষ্টি হয় আন্তঃক্লাব খেলার মধ্যে দিয়ে। তাহলে এইটা হলো সম্পূর্ণ কোথায় কীভাবে ইনস্টিটিউটগুলো আস্তে আস্তে অন্য খেলার মতোই গড়ে উঠছে এবং এই খেলার যে প্রতিযোগিতামূলক যে আয়োজন সেটা কিভাবে কোথায় গড়ে উঠছে তার বিস্তারিত বর্ণনা। এবং এদের যে সম্পাদক ছিল প্রথম সভাপতি অমর মুখার্জি এবং ডাক্তার এন সিংহ, এটা মনে রাখবে তোমরা। কলকাতা সাউথ ক্লাবে 1938-এ অল ইন্ডিয়া টেবিল টেনিস অ্যাসোসিয়েশন তৈরি হয়। গুরুত্বপূর্ণ নাগাবে কত 30। সেই বছরই জাতীয় এবং আন্তঃরাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতা প্রবর্তিত হয়। 1939 খ্রিস্টাব্দ থেকে মহিলাদের সিঙ্গলস প্রতিযোগিতা এবং 1946 থেকে মহিলাদের দলগত প্রতিযোগিতা এই জাতীয় ও আন্তঃরাজ্য প্রতিযোগিতার অন্তর্ভুক্ত হয়। সরি। উত্তরবঙ্গ থেকে, নর্থ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল থেকে বা উত্তরবঙ্গ থেকে এই টেবিল টেনিস শহর বলে পরিচিত, উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর বলে পরিচিত জায়গাটার নাম কি না? শিলিগুড়ি। ভুলবে না, একদম ভুলবে না, ভালো করে নোট করো এটা। সেখান থেকে উঠে এসেছেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক তারকা। ভারতী ঘোষকে শিলিগুড়ির টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয়। খুব ইম্পর্টেন্ট, দাগাও এটা কেমন। শিলিগুড়ি থেকে মান্তু ঘোষের পর কস্তুরী চক্রবর্তী, শুভজিৎ সাহা, সৌম্যজিৎ ঘোষ, অঙ্কিতা দাস জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। 1996, 98, 99 সালে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে নিজেকে চেনান পশ্চিমবঙ্গের পৌলমী ঘটক। ভারতের একমাত্র মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে অঙ্কিতা দাস আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেন। সৌম্যদীপ রায়, অনিন্দিতা চক্রবর্তী, অনির্বাণ নন্দী এরা সব টেবিল টেনিসের উল্লেখযোগ্য সব ব্যক্তিত্ব বাঙালি। মনে রাখবে। পরের খেলা কি? লন টেনিস। ক্রীড়া ঐতিহাসিকরা মনে করেন ফ্রান্সে টেনিস খেলার সৃষ্টি হয়েছিল বহু শত বছর আগে। ইংল্যান্ডের কয়েকজন লোক ফ্রান্সে বেড়াতে গিয়ে খেলাটি দেখতে পান। ফ্রান্সে পালাম নামক এই খেলায় তারা দর্শক ও সমর্থকদের 3 ইজ বলে চিৎকার করতে দেখেন, বাংলা যার অর্থ ভালো করে খেলো বা খেলা চালিয়ে যাও। প্রত্যেকটা শব্দের নাম ভালো করে। লা পাম খেলায় 3 ইজ বলে চিৎকার করতে দেখে, যার অর্থ ভালো করে খেলো বা খেলা চালিয়ে যাও। ইংল্যান্ডে ফিরে সেই খেলাটি 3 ইজ নামেই তারা খেলাটি শুরু করেন। বর্তমানে এই টেনিস শব্দটি টিনিজ শব্দ থেকেই এসেছে। ফ্রান্সে লা পাম খেলা বাইরের খোলা মাঠে এবং ঘরের ভেতরেও খেলা হতো। 1230 খ্রিস্টাব্দে ঘরের ভেতরে লা পাম খেলা ফ্রান্সের ধর্মযাজক বা পাদ্রীরা শুরু করেন। 1425 খ্রিস্টাব্দে নবম লুইস ধর্মযাজক বা পাদ্রীদের খেলাধুলে উৎসাহ দমন করার উদ্দেশ্যে এই খেলা বন্ধ করে দেন। 1358 থেকে 1360 খ্রিস্টাব্দের মধ্যে এই খেলা ইংল্যান্ডে প্রথম প্রচলিত হয়। প্রথম দিকে মাঠে খেলাটি অনুষ্ঠিত হলেও তৃতীয় এডওয়ার্ডের আমলে তাঁরই উৎসাহে রাজপ্রাসাদে খেলার কোর্ট তৈরি হয়। এইভাবেই ক্রমশ ইংল্যান্ডে জনসাধারণের মধ্যে টেনিস ছড়িয়ে পড়ে।
বর্তমানে টেনিস খেলা আবিষ্কর্তা, নাম দাগাবে উইংফিল্ড। কি নাম? উইংফিল্ড। কেমন? এক ইংরেজ যখন খেলাটি আবিষ্কার করেন তখন খেলাটির নাম লন টেনিস ছিল না। অল ইংল্যান্ড ক্রিকেট ক্লাব খেলাটির নাম লন টেনিস দিয়ে লন্ডনে খেলাটির প্রচলন করেন। তাহলে এই পুরো অংশটা জুড়ে রয়েছে সম্পূর্ণ কোথায় কি টেবিল টেনিসের জায়গা, প্রচলন এবং সাল। কেমন? দেখে নেবে। এবং কিছু বিখ্যাত ব্যক্তিত্বের নাম আমাদের যেমন জানতে হয়, লিয়েন্ডার পেজ, জয়দীপ মুখোপাধ্যায়, মহেশ ভূপতি ইত্যাদি ইত্যাদি নামগুলো তোমরা খেয়াল রাখবে। আর এই পুরো অংশটা জুড়ে রয়েছে সাল, এটা বোঝানোর কিছু নেই, মনে রাখবে তোমরা শুধু। পরের খেলা কি পাচ্ছি আমরা? পরের যে খেলাটি পাচ্ছি সেটা দাবা, খুব গুরুত্বপূর্ণ একটা খেলা। কি নাম? দাবা। সুপ্রাচীন মহাকাব্য রামায়ণে বর্ণিত হয়েছিল যে রাবণের যে বউ বা স্ত্রী মন্দোদরী, তিনি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সময় দেয় এই প্রশ্নটা, আগেও আসতো, যে মন্দোদরী কিভাবে এই দাবা খেলার সাথে যুক্ত ছিলেন। নৃতাত্ত্বিক গবেষকেরা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় দাবা খেলা যে প্রচলিত ছিল সেটা প্রমাণ করেছে। বাংলায় দাবা খেলার সূচনা ঊনবিংশ শতাব্দীর একদম প্রথম দিকে, 1850-এর দিকে এই খেলা শুরু হয়েছিল। ক্যালকাটা চেস ক্লাব, সে সময় প্রখ্যাত দাবাড়ু কি নাম ছিলেন? মহেশচন্দ্র ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কেমন? জাতীয় দাবা যে চ্যাম্পিয়নশিপ সেটা এদেরই উদ্যোগে শুরু হয়েছিল। প্রথম রাজ্যে দাবা চ্যাম্পিয়নশিপ গড়ে ওঠে, তাতে বিজয়ী হয়েছিল প্রাণকৃষ্ণ কুণ্ডু। দাবায় রাজ্যের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 6 জন গ্র্যান্ড মাস্টার, 9 জন ইন্টারন্যাশনাল মাস্টার, 2 জন মহিলা গ্র্যান্ড মাস্টার এবং 1 জন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রয়েছেন। 1991 খ্রিস্টাব্দে দিব্যেন্দু বড়ুয়া আমাদের রাজ্য থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হন। নাম মনে রাখবে, দিব্যেন্দু বড়ুয়া। 3 বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত। মাত্র 19 বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সূর্যশেখর গাঙ্গুলি। নামগুলো অবশ্যই খেয়াল রাখবে, হ্যাঁ। এবং নীলোৎপল দাস, দীপ সেনগুপ্ত, সুপ্রজিৎ শাহ। দেখো, এই খেলার একটা চেনা ছক বা প্যাটার্ন তোমাদের ভীষণ ভালোভাবে প্যাটার্নটা মনে রাখতে হবে। কি করতে হবে? খেলাটার বিশেষত্ব, আবিষ্কার, ব্যক্তিত্ব, কারা ঝুড়িয়ে, এইভাবে পুরো বিষয়টা কিন্তু এগোবে। কেমন? আচ্ছা, তারপরে কোন খেলা পাচ্ছি আমরা? খো খো। সম্ভবত পশ্চিম ভারতে এই খো খো খেলার সূত্রপাত হয়। গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের সীমান্তবর্তী গ্রামগুলিতে বিচিত্র নামে এই জনপ্রিয় খেলাটির অস্তিত্ব লক্ষ্য করা যায়। 1914 সালে পুনার মারাঠা ডেকান জিমখানা ক্লাবে সরকারি উদ্যোগে প্রথম এই খো খো খেলা অনুষ্ঠিত হয়। তখন এই খেলাটি শোলপুরি খো খো নামে পরিচিত ছিল। কালক্রমে খেলাটির বহু নিয়মেরই পরিবর্তন এসেছে। 1933-এ মহারাষ্ট্রের নাসিকে খো খো নিয়মকানুন নির্দিষ্ট হয় এবং সেই অনুসারে ভারতের বিভিন্ন স্থানে খেলাটির প্রচলন ঘটে। এবং 1956 সালে মহারাষ্ট্রের শ্রীভাই নুরুলকালের নেতৃত্বেই ভারতীয় খো খো সংস্থা গড়ে ওঠে। দেখাবে, খুব গুরুত্বপূর্ণ, 1956। কেমন? আচ্ছা, এই খেলায় এটা খুব ইম্পর্টেন্ট যে এই খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরুষদের একলব্য, মহিলাদের রানী লক্ষ্মীবাই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের নামটা কিন্তু মনে রাখবে। খো খো খেলার প্রশিক্ষক তৈরির উদ্দেশ্যে 1971-এ পাতিয়ালার NSNIS কেন্দ্রের প্রথম ওরিয়েন্টেশন এই কোর্স শুরু হলে বাংলার প্রণব রায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। নামটা মনে রাখবে। কেমন?
এবং তার যে অলিম্পিক গেমসে যে প্রদর্শন, সেখানে যুক্ত হওয়া যে প্রাইজ, সেগুলো মাথায় রাখবে। নাম কি কি? ব্যক্তিত্বের নাম ফণী ভট্টাচার্য, দিলীপ রায়, প্রণব রায় ইত্যাদি। পরের খেলা কি? ভলিবল। তোমরা সবাই ভলিবল জানো। কোথায় উদ্ভব হয়? ম্যাসাচুসেটসের হলিহকে, ঠিক আছে। এবং আবিষ্কার করেন কে? উইলিয়াম জি মর্গান। কে? উইলিয়াম জি মর্গান, মনে রাখবে। আচ্ছা, মিশোটোনেট নামক খেলাটির নাম ভলিবল রাখেন স্প্রিংফিল্ডের ডাক্তার A.T. হলস্টেড। নামগুলো এখানে খেয়াল রাখো। প্যারিসে ভলিবলের আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ভলিবল গঠিত হয়। 1952 সালে মস্কোয় প্রথম মহিলাদের বিশ্ব ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবছরই মস্কোতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ভারত পুরুষদের দল পাঠায় এবং ভারত 7ম স্থান অধিকার করে। বাংলা সুনীল চ্যাটার্জি এই ভলিবল খেলার এই দলের মধ্যে অংশগ্রহণ করেছিল। এই খেলার মধ্যেও ক্যালকাটা ভলিবল লিগ তৈরি হয়। বাগবাজার জিমন্যাসিয়াম ক্লাব পশ্চিমবঙ্গের প্রতিযোগিতামূলক এই ভলিবলটা তৈরি করে এবং 1935-এ বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। পশ্চিমবঙ্গে ভলিবল প্রসারে শিবপ্রসাদ ঘোষাল ও ফণী ভট্টাচার্য, দিলীপ ভট্টাচার্য, হরিপদ ঘোষ, প্রভাত মৌলিকের নাম সর্বজন বিদিত। পরের খেলা কি? পরের খেলা হলো ব্যাডমিন্টন। কি খেলা? পরের কি খেলার নাম? পরের খেলার নাম হলো গিয়ে ব্যাডমিন্টন। 1897 খ্রিস্টাব্দে ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি শরৎ কুমার মিত্র কলকাতায় তার 86 নম্বর গ্রে স্ট্রিটের বাড়িতেই ইংল্যান্ড থেকে ব্যাট ও কর্ক আনিয়ে এই ব্যাডমিন্টন। তোমরা শীতকালে ব্যাডমিন্টন খেলোনি এমন কেউ এখানে আছো? সবাই তোমরা কোনো না কোনো সময়ে এই ব্যাডমিন্টন খেলা খেলেছো। সেটা এইভাবে শুরু হয়। 1904 খ্রিস্টাব্দে তার বাড়িতেই ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাবের প্রতিষ্ঠা হয়। এটাই ভারতের সবচেয়ে পুরনো প্রথম ব্যাডমিন্টন ক্লাব, খুব গুরুত্বপূর্ণ, দাগাবে। তারপরে এই ব্যাডমিন্টন ক্লাব কি ব্যাডমিন্টন টুর্নামেন্ট নাম দিয়ে প্রথম প্রতিযোগিতা শুরু করে। ছোটদের সিঙ্গেলস এবং ছোটদের ডাবলস প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শুধুমাত্র ক্লাবের সভ্যদের মধ্যে অনুষ্ঠিত হয় এবং 1910 খ্রিস্টাব্দ থেকে এই প্রতিযোগিতায় সাধারণ মানুষ যোগ দেওয়ার অধিকার লাভ করেন। 100টি ব্যাডমিন্টন ক্লাবের প্রতিষ্ঠা হয়। বাংলার বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে অল ইন্ডিয়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন তৈরি হয়। কিছু কিছু মানুষদের নাম সুকুমার মিত্র, A.N. দে, B.C. মল্লিক, F. সেন, N.C. তালুকদারের সক্রিয় উদ্যোগ এখানে লক্ষ্য করা যায়। পুরনো কলকাতার ব্যাডমিন্টন ক্লাবগুলির মধ্যে আহিরিটলা স্পোর্টিং ক্লাব, ক্যালকাটা নর্থ ক্লাব, ইটালি ইউনাইটেড ক্লাব এবং অলিম্পিক ব্যাডমিন্টন ক্লাব অন্যতম ছিল। দীপু ঘোষ ও মধুমিতা গোস্বামী এরা পশ্চিমবঙ্গের ব্যাডমিন্টন দুনিয়া সাড়া জাগানো নাম। এছাড়াও বহু প্রতিভাধর খেলোয়াড়দের অংশগ্রহণে ব্যাডমিন্টন তার ঐতিহ্যের গৌরবকে আজও অমলিন করে রেখেছেন। পরের কি খেলার কথা আমরা পাচ্ছি? পরের খেলা হলো এক ছবি তোমাদের এঁকে দিলাম।
কেন আঁকলাম বলছি। হলো না অবয়বটা তেমন। আচ্ছা, পুরাণে কথিত আছে শ্রীকৃষ্ণ গোপবালকদের সঙ্গে হাডুডু খেলা খেলতেন। শ্রীকৃষ্ণের ছবি এঁকে দেওয়ার চেষ্টা করলাম, ময়ূর পালকটা বোঝা যাচ্ছে না, যাকে। তাহলে এই হাডুডু খেলতেন কে? পুরাণে কথিত কার নাম আছে? শ্রীকৃষ্ণের কথা। ভারতবর্ষের বিভিন্ন স্থানে কবাডি নানান নামে পরিচিত। এইটা খুব ছোট প্রশ্ন দেয়, লাগাও। দক্ষিণ ভারতে চিডুগুডু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাটে হুটুটু, কেরলে ওয়ান্ডিকালি, উত্তর ভারতে কবাডি এবং পশ্চিমবঙ্গে হাডুডু। একই জিনিস বিভিন্ন জায়গায় বদলে যায়। এছাড়াও শ্রীলঙ্কায় খেলাটি গুডু, থাইল্যান্ডে থিকাপ, বাংলাদেশে চুকিতকিত নামে প্রচলিত। কলকাতায় অষ্টম সর্বভারতীয় অলিম্পিক প্রতিযোগিতায় প্রথম কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 1955 খ্রিস্টাব্দে কলকাতার ইডেন উদ্যানে মেয়েদের কবাডি প্রতিযোগিতা। এগুলো দেখো, অল ইন্ডিয়া কবাডি ফেডারেশন কবে তৈরি হয়, অ্যামেচার কবাডি ফেডারেশন কবে তৈরি হয়, তার নাম কি, AFKI তার ফুল ফর্ম, এগুলো সমস্ত রয়েছিল, দেখবে সাল এবং এই সম্পূর্ণ নামগুলো দেখে নেবে। বিখ্যাত ব্যক্তিদের নাম কি? ফণী ভট্টাচার্য, অচিন্ত সাহা, রণজিৎ ধর। কেমন? পরের যে খেলা আমরা পাচ্ছি তীরন্দাজি, নাম থেকেই মালুম হচ্ছে, বোঝা যাচ্ছে। আবার ছবি এঁকে দিই। কি নাম পেলাম? তীরন্দাজি। ভারতবর্ষে তীরন্দাজির ইতিহাস অত্যন্ত প্রাচীন। রামায়ণ মহাভারতের যুদ্ধ কিংবা প্রতিযোগিতার নানান ক্ষেত্রে এই তীরন্দাজির উল্লেখ করা যায়। তীরন্দাজির ক্ষেত্রে বাংলায় সাই কমপ্লেক্সের অবদান অবস্মরণীয়। দোলা বন্দ্যোপাধ্যায়, তার ভাই রাহুল বন্দ্যোপাধ্যায়, এইসব নাম। এমনকি এই রাহুল বন্দ্যোপাধ্যায় লন্ডনে অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছিল। এরা দুজনই অর্জুন পুরস্কারে, অর্জুনের সাথে তীর, বুঝতে পারছো একটা সম্পর্ক রয়েছে। অ্যাথলেটিক্স, পরের খেলা। অ্যাথলেটিক্সে যোগ না দিলে কোনো দেশ অলিম্পিকে অংশগ্রহণ করতে পারে না, এটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের মধ্যে অ্যাথলেটিক্সের সূচনা কলকাতাতেই। বেঙ্গল প্রেসিডেন্সি স্পোর্টসে যোগ দিতে সারা ভারত এবং ভারতের বার্মা মুলুক থেকে শ্বেতাঙ্গ এবং সামরিক অসামরিক প্রতিযোগীরা কলকাতায় আসতেন। গড়ের মাঠে তাঁবু খাটিয়ে দীর্ঘদিন অনুশীলনের পর ইডেন উদ্যানে আয়োজিত প্রতিযোগিতায় তারা অংশ নিতেন। সেই সময় সেরা বাঙালি অ্যাথলেটিকদের মধ্যে ছিলেন বিজয় দাস ভাদুড়ী, শিবদাস ভাদুড়ী, PK বিশ্বাস, জিতেন দাশগুপ্ত, A আপকার প্রমুখ। পরবর্তীকালে জ্যোতির্ময়ী শিকদার, এশিয়ারের প্রথম স্বর্ণজয়ী নীলিমা ঘোষ, সোমা দত্ত, তারা অন্যতম সব অ্যাথলেটিক। অর্জুন পুরস্কারে সম্মানিত হন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে সম্মানিত হন। এই জ্যোতির্ময়ীকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়। পরের যে খেলাটা না, শুটিং। সাধারণত বিত্তবান বড়লোকদের মধ্যে এই খেলাটা ছিল, সে আবার ছড়িয়ে পড়েনি, কিন্তু আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়ে। যশপাল রানার বিশ্ব রেকর্ড করেছিল আর কি। কিছু নাম কি? সোমা দত্ত, জয়দেব কর্মকার, কুহেলি গঙ্গোপাধ্যায়। তারপর কি? পর্বতারোহণ, পর্বতে ওঠা। 1953 খ্রিস্টাব্দে এডমন্ড হিলারি তেনজিং নোরগে জানো সর্বপ্রথম এভারেস্টে ওঠে।
তারপরেই তখনকার যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট স্থাপিত হয়। কার কার উদ্যোগে মনে রাখবে, এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, বহু সুযোগ সুবিধা দেওয়া হয়, একটি মিউজিয়াম গড়ে তোলা হয়। কিছু কিছু নাম তোমরা মনে রাখবে, বিশ্বদেব বিশ্বাস, অমূল্য সেন, সত্যব্রত দাম, গণেশ চক্রবর্তী, বাসন্তী সিংহ রায়, দেবরাজ দত্ত, কুঙ্গা ভুটিয়া, মেজর শিবরাম মজুমদার, ছন্দা গায়েন, দীপঙ্কর ঘোষ ইত্যাদি ইত্যাদি। কিছু কিছু সাহিত্য রচনা করেছে পর্বতকে কেন্দ্র করে। কি নাম? গৌরকিশোর ঘোষ, উমাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রবোধ কুমার সান্যাল, শঙ্কু মহারাজ। খুব গুরুত্বপূর্ণ নামগুলো মনে রাখবে। তারপরে কি? ব্রতচারী। ইংরেজ শাসিত ভারতবর্ষে শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক গুরু সদয় দত্ত। গুরু সদয় দত্তকে ব্রতচারীর। তিনি একটি স্মরণীয় নাম। শরীরচর্চা কেবল দেহ গঠনের উপায় নয়, সরাসরি মানসিক বৃত্তির যে একটা উন্নতি সাধন ও তার ফল যে খুব মহৎ এবং বৃহৎ হতে পারে, এটা নাচ গান বিভিন্ন খেলা ইত্যাদির মধ্যে দিয়ে ব্রতচারীর বিষয়টাকে গড়ে তোলেন গুরু সদয় দত্ত। এই ব্রতচারী শিক্ষা প্রসারিত হয় 1932 খ্রিস্টাব্দে। ব্রতচারী লোকনৃত্য সমিতি স্থাপনের মধ্যে দিয়ে এই আদর্শের জয়যাত্রা শুরু হয়। 1941-এ 24 পরগনার জোকা অঞ্চলে তৈরি হয় ব্রতচারী গ্রাম এবং ব্রতচারী জনশিক্ষা প্রতিষ্ঠান। মনে রাখবে, উত্তর 24 পরগনায় 1941-এ। এবং সেখানে নৌকা বাওয়ার যে ভঙ্গি, কেমন কোদাল চালানোর যে ভঙ্গি প্রভৃতি মুদ্রা যেমন রয়েছে, এমনকি যুদ্ধের অভিনয়ও এখানে রয়েছে। চলো কোদাল চালাই ছেড়ে মানের বালাই, সেই ব্রতচারী যে সমস্ত গান সেগুলো রয়েছে। এরপর আমরা যেটা পড়ব সেটা হলো বাঙালির সার্কাস। কি পড়বো? বাঙালির সার্কাস। 19 শতকে যে হিন্দু মেলার কথা বলেছি তোমাদের আগের ক্লাসে, সেখানে বিরাট জাতীয় অনুষ্ঠানের সূচনা হয়েছিল। স্বজাতিদের যে মানে আমাদের মানুষজনের যে উন্নতি এবং ঐক্য একসাথে করা উচিত, এই নিয়ে এই হিন্দু মেলা উদযাপিত হয়। এই মেলার প্রধান যে কর্ণধার ছিলেন তার নাম নবগোপাল মিত্র। খুব ইম্পর্টেন্ট নাম। কি নাম? নবগোপাল মিত্র। এর উদ্যোগেই মনমোহন বসু, রাজনারায়ণ বসু, ঠাকুর পরিবারের কয়েকজনরা মিলে, এরা সবাই মিলে আর কি হিন্দু মেলায় নানা ধরনের কার্যকলাপ শুরু করেছিল। তার মধ্যে ব্যায়ামশালা গড়ে উঠেছিল। এই শরীরচর্চার বিকাশের মধ্যেই নিহিত ছিল বাঙালি সার্কাসের স্বপ্ন। হিন্দু মেলা যখন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছিল, তখন কলকাতায় ইউরোপীয় সার্কাসের আবির্ভাব হয়। সেই সময়কার বিখ্যাত উইলসন গ্রেট ওয়ার্ল্ড সার্কাসের জনপ্রিয়তা ও সাফল্য দেখে নবগোপাল মিত্র নিরলস প্রচেষ্টায় গড়ে তোলেন ন্যাশনাল সার্কাস। অবশ্যই দাগাও, এটি কলকাতা শহরের বাঙালির প্রচেষ্টায় প্রথম স্বদেশী মানুষ তিনি সার্কাস। তো সার্কাস তো জানো, জীবজন্তু, খেলাধুলো, বিভিন্ন কিছু হয়। সার্কাস কজন দেখেছো তোমরা জানিও। এরপরই গঠিত হয় গ্রেট ইন্ডিয়ান সার্কাস। খুব অল্প দিনে এই সার্কাসটি খুব নাম করলেও এটি খুব বেশি দিন চলেনি। নবগোপাল মিত্রের ন্যাশনাল সার্কাসে জন্তু জানোয়ার সাজ সরঞ্জাম কিনে নিয়ে সার্কাসে আয়োজন করেন সেকালের খ্যাতনামা নাট্যকার মনমোহন বসুর ছেলে প্রিয়নাথ বসু। বন্ধ হয়ে যাওয়া সেই গ্রেট ইন্ডিয়ান সার্কাসের জিনিসপত্র তিনি কিনে নেন এবং গড়ে তোলেন গ্রেট বেঙ্গল সার্কাস। কীভাবে নামটা বদলে বদলে আসছে দেখো। তিনি প্রথমে বাংলার বাইরে এবং বহু পরে কলকাতায় সার্কাসের খেলা দেখাতে শুরু করেন। ততদিনে তার সার্কাসের খ্যাতি সারা ভারতে ছড়িয়ে পড়েছে। সেকালে সার্কাস বা শরীরচর্চার কোচ বা প্রধানদের প্রফেসর নামে ডাকা হতো। প্রিয়নাথ প্রফেসর বোস নামে পরিচিতি লাভ করেন। কথিত আছে রেওয়ার মহারাজ গ্রেট বেঙ্গল সার্কাস দেখে খুশি হয়ে দুটি বাঘ উপহার দিয়েছিল। সেই বাঘ দুটির নাম লক্ষ্মী নারায়ণ। মনে রাখবি বাঘের নাম কি? বাঘের নাম হলো লক্ষ্মী নারায়ণ। কেমন? সার্কাসের দলে বাঘ আসতেই সারা ভারতবর্ষ থেকে ডাক আসতে লাগলো। প্রিয়নাথ বসুর সার্কাসের দলে নামঢাপ এত হয়ে গেল, সে যুগের প্রখ্যাত ব্যক্তিগণও সার্কাস দেখতে আসতেন। প্রিয়নাথ বসু সার্কাসে বাঘের খেলা দেখাতেন বাদল চাঁদ। কি নাম?
বাঘের খেলা দেখাতো কে? বাদল চাঁদ। বাঘের নাম কি? লক্ষ্মী ও নারায়ণ। কেমন? আচ্ছা আচ্ছা, সুশীলা সুন্দরীও বাঘের খেলা দেখিয়ে দর্শকদের হতবাক হয়ে যায়। ইনি বাংলার প্রথম নারী যিনি বাঘের খাঁচায় ঢুকে নির্ভয়ে বাঘের খেলা দেখিয়েছেন। সুশীলা সুন্দরী ছাড়াও মৃন্ময়ী নামে একজন বাঘের খেলা দেখাতেন। সুশীলা সুন্দরী। আরেকজনের নাম কি ছিলাম পেলাম? মৃন্ময়ী। তিনি হাতির পিঠে চেপেও খেলা দেখাতেন। তো ছবি আঁকতে পারি না, মনে রাখবে। মৃন্ময়ী কার্টুন হয়ে গেল। না ছবি আঁকতে পারি না, রেখা দিয়ে আমাদের বোঝালাম কি হাতির পিঠে চেপেও কিন্তু এই খেলা দেখানো হতো। কেমন? হাতে সুরে একটা পদ্ম ফুল ধরিয়ে দিলাম, মনে রাখবে তোমরা। হ্যাঁ, হাতির পিঠে চেপেও কিন্তু খেলা দেখাতেন। জিমন্যাস্টিকের খেলা দেখাতেন সুশীলা সুন্দরীর বোন কুমুদিনী। কুমুদ মানে পদ্ম ফুল হবে, যাকে মনে রাখবে নামটা। সুশীলা সুন্দরী ফরচুন নামের একটি বাঘের খেলা দেখাতে গিয়ে বাঘের থাবায় মারা যান আর কি, সেই আঘাতে। কি খেলার নাম? ফরচুন। আচ্ছা, প্রিয়নাথ তার বিচিত্র ভ্রমণ অভিজ্ঞতা ও সার্কাসের কাহিনী নিয়ে 1309-এ একটি বই লেখেন, নাম প্রফেসর বোসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত। সেই বইটি ছিল বার্মা থেকে জাভা সুমাত্রা পর্যন্ত ভারতীয় উপমহাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার নানা অঞ্চলের ভ্রমণ অভিজ্ঞতার কাহিনী। বইটির প্রচ্ছদ বা নামপত্রে কোথাও লেখকের কোনো নাম ছিল না, শুধু ছিল প্রিয়নাথ বসুর একটা আলোকচিত্র ছবি। আসলে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে ছবিটুকুই যথেষ্ট। তার সার্কাসের নানান ক্রিয়াকুশলী ভ্রমণের অভিজ্ঞতা ও বৃত্তান্ত নিয়েই এই বই। ভিনরাজ খেলা দেখাবার সময় সেখানকার রাজরা জমিদার বা স্বনামধন্য ব্যক্তিদের নিমন্ত্রণ করে নিয়ে আসতেন। রয়েছে তাদের কথাও, সার্কাস দলের বিবরণ হলেও বিভিন্ন অঞ্চলের সামাজিক অবস্থা তার দৃষ্টি এড়ায়নি। প্রেরণাতেই মেজ ছেলে অবনীন্দ্র কৃষ্ণ বসুর আগ্রহ ছিল শিল্পে। তিনি আর্ট কলেজ থেকে পাশ করে শিল্পী হয়েছিলেন। বাবাকে নিয়ে তার গর্বের অন্তর ছিল না। বাবা সার্কাসে দল নিয়ে বিদেশে থাকলে তিনি কলকাতা থেকে পরিবার ও কলকাতায় যাবতীয় খুঁটিনাটি বাবাকে পত্র মারফত জানাতেন। তিনি 1343 বঙ্গাব্দে বাবার কীর্তি নিয়ে লেখেন বাঙালির সার্কাস। নাম মনে রাখবে, অবনীন্দ্র কৃষ্ণ বসু। শুধু লেখা নয়, মতামতের জন্য সে সময় মনীষীদের কাছে বইটি পাঠিয়েছিলেন। সুভাষ বোস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র রায় বইটির ভূয়সী প্রশংসা করেন। প্রথম সংস্করণের পর মানুষজনদের মতামত নিয়ে পরবর্তী দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন। প্রথম সংস্করণে 17টি আলোকচিত্র সহ 10টি অধ্যায়ে প্রেরণাথের সার্কাসের বিবরণ ছিল। 5টি ওটাও অ্যাড হয়, 31টি ছবি পরে যুক্ত হয়। তারপরে কি আসছে? বাঙালির ম্যাজিক। বাঙালির ঐতিহ্যের মধ্যে মন্ত্র, ম্যাজিক, জাদু, ভেলকি এগুলো তো ছিলই। বাংলা লোকসাহিত্যে মন্ত্র, জাদু, ভেলকি প্রভৃতির উপরেও আদিম সমাজে সর্বাত্মবাদ ছাড়াও তন্ত্রশাস্ত্র সম্ভবত প্রভাব বিস্তার করেছিল। এমনকি হিন্দুতন্ত্রের পূর্বে বৌদ্ধতন্ত্র, এই নিয়ে অনেক বাদানুবাদ রয়েছে। ম্যাজিক দেখাতেন গণপতি চক্রবর্তী। তিনি প্রফেসর বোসের সার্কাস দলের একজন প্রধান আকর্ষণ ছিল তার, মানে তিনি আকর্ষিত একজন মানুষ ছিলেন। শৈশব থেকে তিনি গুপ্তমন্ত্র, ঝাড়ফুঁক, নানা রোগের অলৌকিক চিকিৎসার ব্যাপারে আগ্রহী ছিল।
তিনি বিচিত্র অভিজ্ঞতায় ঋদ্ধ হন। ইলিউশন বক্স, ইলিউশন ট্রি এবং কংস কারাগার তার সর্বাধিক বিখ্যাত চমকপ্রদ খেলাগুলির মধ্যে অন্যতম। তার স্ত্রীর নাম ছিল হিঙ্গলবালা। পৃথক তিনি আবার দল গড়ে সারা ভারতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তা আধুনিক ম্যাজিকের জন্য গণপতি জাদুবিদ্যা নামে একটা বই লেখেন। হিঙ্গলবালা, আর বইয়ের নাম জাদুবিদ্যা। পরের নাম কি? প্রতুলচন্দ্র সরকার বা পিসি সরকার। সবাই নাম শুনেছে পিসি সরকারের। পিতা ভগবান চন্দ্র এবং ঠাকুরদা দ্বারকানাথ দেব ম্যাজিক জানতেন। তিনি খ্যাতিসম্পন্ন জাদুকর গুরু গণপতি চক্রবর্তীর কাছে শিক্ষা লাভ করে তীব্র অধ্যাবসায়ের মাধ্যমে নিজেকে অসামান্য করে তুলেছিলেন। 1913-তে বাংলাদেশের টাঙ্গাইল জেলার অশোকপুর গ্রামে তার জন্ম। তিনি শিবনাথ উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছিল। টাঙ্গাইলের সাদাত কলেজ থেকে তিনি অঙ্কে অনার্স করেছিল। 1933 থেকে তিনি জাদু প্রদর্শনকে পেশা হিসেবে গ্রহণ করার পর থেকে কলকাতা, জাপান সহ প্রায় 70টি দেশে জাদু দেখান। কেমন? এমনকি 1934-এ লন্ডনের BBC টিভিতে জাদু প্রদর্শন করেন। 1962-তে মস্কো ভ্রমণ করেন, লেনিনগ্রাদে জাদু দেখান, জাপানে তিনি জাদু দেখান। কেমন? এই জাপানেই তিনি আসাইকাওয়ায় পরলোক গমন করেন। তার বইয়ের সংখ্যা 16টি। জাদুর অস্কার নামে পরিচিত দ্য ফিনিক্স আমেরিকায় পুরস্কার লাভ করেন। জার্মান ম্যাজিক সার্কেল থেকে দ্য রয়্যাল মেডেলিয়ান পুরস্কার পান এবং ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। একটি 5 টাকার ডাক টিকিট তার নামে অবধি চালু ছিল। তার ছেলের নাম পিসি সরকার, এখনও বাংলা তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জাদুশিল্পী। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই তোমাদের ক্রীড়া সংস্কৃতির ক্লাস শেষ হলো। ক্রীড়া সংস্কৃতি ক্লাস শেষ হওয়া মানেই তোমাদের সম্পূর্ণ সাহিত্যের ইতিহাসের ক্লাস আমি শেষ করে দিলাম। ধীরে ধীরে তোমরা এবার ক্লাসগুলো পাবে। তোমাদের যে কথা বারে বারে বলেছি যে তোমাদের কোনো ডাউট থাকলে জানাবে। আমি জানি না, আমি অন্যান্য জিনিস বলতে পারছি না, কিন্তু যেহেতু তোমাদের MCQ প্রশ্ন, তোমাদের পুরো টেক্সট ছাড়া নিশ্চয়ই আর কোনো উপায় নেই। তাই এই সমস্ত টেক্সট ধরে ধরে তোমাদের আমি পড়ানোর চেষ্টা করছি। আর জানি না এরকম সম্পূর্ণ টেক্সট ধরে আর কোনো ক্লাস কোথাও হচ্ছে কিনা আমার জানা নেই। এটা একমাত্র পথ বলেই আমার বিশ্বাস। সেটা পড়ো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। দীর্ঘ সিলেবাস, ওই পার্টে ভেঙে 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 তোমাদের ক্লাস করিয়েছি, সেটা জানাবে। এবং ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে জানাবে। সে প্রতীক্ষাই করছি। এতে করে কি হয়, ক্লাসে আরও বেশি উৎসাহ পাওয়া যায়। সোহেল বাংলার তরফ থেকে তোমাদের আবারও সবাইকে আমি ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। সময় নষ্ট করো না, পড়াশুনো করো, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকে টাটা।